তুই আমার বিশ্বাস ছিলি। পর্ব সংখ্যা ৬। লিখেছেন জান্নাতি আক্তার যারা। রোশনিকে ছাড়া আরাতের দিনগুলো এই ভালো তো এই খারাপ। সারাদিন আরাত শুধু ছোটাছুটি করে সময় কাটাচ্ছে। কখনো রোশনিদের বাড়িতে গিয়ে রাহিমা সুলতানার সঙ্গে আড্ডা দিচ্ছে, তো কখনো আয়রাদের বাড়িতে গিয়ে আরিশার সঙ্গে আড্ডা দিচ্ছে। আবার কখনো তালুকদার বাড়িতে রাত হইতেই আহিন আলভির সঙ্গে গল্প করছে। রোশনির সঙ্গে তো ফোনে কথা আছেই। এভাবে চলছে আরাতের দিনগুলো। দেখতে দেখতে কেটে গেছে আরো ৬টা দিন। আজকে আরাতের কলেজের প্রথম দিন। আরাত কলেজের জন্য রেডি হয়ে নিচে নেমে এলো। আহিন স্কুলে চলে গিয়েছে অনেক আগেই। আহাদ তালুকদার অফিসের জন্য বের হচ্ছেন। আরাতকে কলেজের ব্যাগ নিয়ে নিচে নামতে দেখে আদনান তালুকদার আরাতকে নিজের কাছে ডাকলেন। আরাত মামুনি, এদিকে আসো। আরাত আদনান তালুকদারের কাছে এগিয়ে দাঁড়ালো। আদনান তালুকদার আরাতকে বলল, কলেজে একা যাবে মামুনি? চলো আমাদের সঙ্গে, আমরা তোমাকে তোমার কলেজের সামনে নামিয়ে দিব। আমি স্কুটি নিয়ে যাব বড় আব্বু। আনাস ডাইনিং টেবিলের খাবার খেতে খেতে আরাতকে বলল, প্রথম দিন একা একা যাওয়ার প্রয়োজন নেই, আমি তোকে নামিয়ে দিয়ে আসবো। আর তোর কলেজের প্রিন্সিপালের সঙ্গে কথা বলে আমি বললাম তো আমি স্কুটি নিয়ে যাব। আরাত বিরক্তি মুখে কথাগুলো বলতে বলতে খাবার টেবিলের দিকে তাকালো। সেদিকে তাকিয়ে মুখের কথা মুখেই রয়ে গেল। আনাসের পাশে চেয়ারে তাকবীরকে মাথা নিচু করে খাবার খেতে দেখে চঞ্চল আরাত নিমেষেই শান্ত হয়ে গেল। খাবার টেবিলের দিকে তাকিয়ে জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে কিছুটা আমতা আমতা করতে করতে মুখে একটু হাসি নেড়ে টেনে নরম সুরে পুনরায় বলল, না মানে ভাইয়া, আমি স্কুটি নিয়ে যাব। ওকে ওকে, স্কুটি নিয়ে যাস রে বাবা, এদিকে আয়। ভাইয়া ওখান থেকে বলো না, আমি শুনছি তো, তোকে আসতে বলছি এখানে। আনাসের কথায় আরাত মুখ ফুলালো। আহাদ তালুকদার আনাসকে ধমক দিয়ে বললেন, আনাস, তুমি আমার আম্মুকে এভাবে ধমকাচ্ছ কেন? সরি বাবা, বনুর সঙ্গে আমার কথা ছিল। বনু, এদিকে শোন না। আদনান তালুকদার সদর দরজার দিকে যাইতে যাইতে বললেন, আহাদ, অনেক লেট হয়ে গেছে, চলে আয়। মামুনি, ভাইয়া তোমাকে ডাকছে, ভাইয়ার কথা শুনতে হয়। ভাইয়ার কাছে যাও। কথাটা বলে তিনি বাড়ির ভেতর থেকে বের হয়ে গেলেন। আহাদ তালুকদার মেয়ের কপালে ভালোবাসার পরশ রেখে দিয়ে তিনিও অফিসের উদ্দেশ্যে রওনা দিলেন। আরাত ডাইনিং টেবিলের কাছে এসে চুপচাপ দাঁড়িয়ে পড়ল। আনাস আরাতকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে নরম সুরে বোনকে বললেন, একা একা কলেজ যাচ্ছিস, আমার ভালো ঠেকছে না বনু। চল, আজকে তোকে আমি নামিয়ে দিব, আর তোর প্রিন্সিপালের সঙ্গে কথা বলে আসবো, কেউ যেন তোকে ডিস্টার্ব করতে না পারে। আনাসের কথায় আরাতের মুখ পুনরায় গোমরা হয়ে গেল। আদিবা তালুকদার এঁটো প্লেটগুলো একসঙ্গে রাখতে রাখতে বললেন, আরাত একা কেন? সন্ধ্যা তো সন্ধ্যা তো আরাতের কলেজের ভর্তি হয়েছে, দুজন একসঙ্গে যাবে। আনাস, সন্ধ্যা মানে? তাকবীর ভাইয়ের মামাতো বোনের কথা বলছো? আদিব তালুকদার হ্যাঁ আদিবা তালুকদার হ্যাঁ আদিবা তালুকদারের কথায় আনাস আরাতের দিকে তাকে পুনরায় বলতে শুরু করলো, ওকে যা তাহলে। আর শোন, সিনিয়রদের থেকে দূরে দূরে থাকবি। তোকে নিয়ে বিশ্বাস নেই, দেখা যাবে সিনিয়রদের সঙ্গে ঝগড়া লেগে প্রথম দিনেই টিসি দিয়ে তোকে বের করে দিয়েছে। আরাত ভাইয়ের কথায় মুখে হাসি টেনে একবার তাকবীরের দিকে তাকালো। সঙ্গে সঙ্গে দুজনে চোখাচোখি হয়ে গেল। আরাত তাকবীরকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে তাড়াহুড়ো করে চোখ নামিয়ে নিল। তাকবীর আনাসের কথায় আরাতকে শান্তশিষ্টভাবে উত্তর করতে দেখে ভ্রুকুচকে আরাতকে কিছুক্ষণ পর্যবেক্ষণ করলো। আরাতকে চুপচাপ দাঁড়িয়ে কাঁচোমাচো করতে দেখে তাকবীর নিজের চেয়ার থেকে উঠে খাবার টেবিলের সাইড থেকে নিজের ফোনটা নিয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেল। তাকবীরকে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার দেখে আরাত যেন নিজের ফর্মে নিয়ে ফিরে এলো। চোখে মুখে চঞ্চলতা ফুটে উঠল। নিমেষে আনাসের পাশের চেয়ার টেনে বসতে বসতে
আরাত আনাসের কথায় উত্তর করলো, দেখো ভাইয়া, আমি বরাবরই ভদ্র এক মেয়ে, সবসময় ভদ্রভাবে চলাচল করা আমার কাজ। যদি কলেজে কোনো সিনিয়র টিনিয়র আমার নিয়ে প্যারায় পড়ে, এটা ওদের প্রবলেম, আমার না, ওকে? আদিবা তালুকদার এঁটো প্লেটগুলো নিয়ে কিচেনের দিকে যেতে যেতে আরাতকে বললেন, আমি জানি রে মা, তুই আমার কতটা ভদ্র মেয়ে, সিনিয়রের সঙ্গে কোনো তর্কে জড়াবি না বলে দিলাম। আজব, আমি কেন তাদের সঙ্গে ফাউল করতে যাব? আমার সঙ্গে ফাত্রামি করলে আমি ভদ্র মেয়ের মতো তাদেরকে শুধু বুঝিয়ে বলবো এই যা। আমি এত কিছু জানি না। তোর নামে কলেজ থেকে কোনোদিন কোনো অভিযোগ আসলে সে ঠিক আছে, ঠিক আছে, তোমার মেয়ে এতটাও অভদ্র না, বুঝলা? কলেজ থেকে কোনো কমপ্লেন আসবে না। মার সঙ্গেও তোর ঝগড়া করতে হবে? আল্লাহ তোকে কি দিয়ে বানাইছে বলতো একটু? এটা তো আমি জানি না। এটা জানার জন্য তোমাকে আল্লাহকে জিজ্ঞেস করতে হবে। তার জন্য তোমাকে এই দুনিয়ার মায়া ত্যাগ করতে হবে। ইস, কতটা ভেজাল! একটা কাজ করো, এদিকে আসো, আমি তোমাকে উপরে পৌঁছানোর টিকিট কেটে দিতেছি। আরাতের অযৌক্তিক কথায় আনাসের মুখ বিরক্তি ছেয়ে গেল। এভাবে 2 সেকেন্ডে চুপচাপ বসে থেকে একটা দীর্ঘশ্বাস ফেলে খাবার টেবিল থেকে উঠে ওয়ালেট থেকে টাকা বের করে 2000 টাকা আরাতকে দিতে দিতে বলল, সাবধানে স্কুটি চালাবি, কাউকে যেন দুনিয়া থেকে সরিয়ে ফেলিস না আবার। আমি বের হইলাম, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ভাইয়া, হি হি। বাবা তো গত রাতে আমাকে হাত খরচ দিয়ে দিছে, এটা দিয়ে আমি অনলাইন থেকে শাড়ি কিনবো, হা হা। আনাস ডাইনিং থেকে দুই দুই তিন হাত যাওয়ার পরে বোনের কথায় পেছন ফিরে তাকালো, তাকিয়ে টেবিলের দিকে এগিয়ে এসে আরাতের দিকে হাত বাড়িয়ে বলল, বাবা তোকে টাকা দিয়েছে? আগে বলিসনি কেন? আমার টাকা এখন আমাকে ফেরত দে। কেন কেন? আমি আমি আমার টাকা তোমাকে কেন দেব? তোর টাকা মানে? দেখ বোনু, আমার অফিসে লেট হয়ে যাচ্ছে, আমার টাকা আমাকে ফেরত দিয়ে দে বলছি। এই যে মিস্টার আরিয়ান তালুকদার আনাস, এই টাকা আমার ভাই আমাকে দিয়েছে, সো এই টাকা এই মুহূর্ত থেকে এই আরিবা তালুকদার আরাতের। বুঝতে পারছেন? লস লস কিপটা আনাস তালুকদার। সিকিউরিটি, এই সিকিউরিটি, ওহ সরি সরি, নানির মেয়ে, এই নানির মেয়ে। এই কিপটা আনাসের এই তালুকদার বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করো তো ফার্স্ট। আনাস, তবে রে, দাঁড়া ওইখানে। আরাত নিজের দিকে আনাসকে আসতে দেখে আরাত চেয়ার থেকে উঠে কিচেনের দিকে দৌড় দিয়ে চিল্লে উঠল, নানির মেয়ে, আমাকে বাঁচাও! চিল্লাতে চিল্লাতে আদিবা তালুকদারের পেছনে গিয়ে দাঁড়ালো। মায়ের পেছনে দাঁড়িয়ে কিচেন থেকে ড্রয়িং রুমের দিকে উকি দিচ্ছে বারংবার। আরাতকে কিচেনের দিকে দৌড়াতে দেখে আনাত শব্দ করে হেসে সদর দরজা দিয়ে বেরিয়ে গেল। এদিকে আরাতকে এভাবে চিৎকার করতে দেখে আদিবা তালুকদার রেগে গেলেন। সব সময় এত ছুটাছুটি করিস কেন? কলেজে লেট হয়ে যাচ্ছে না? ডাইনিং এ গিয়ে বস, আমি তোকে খেতে দিচ্ছি, খাইয়ে দিচ্ছি। আরাত আনাসকে বাড়ি থেকে বের হয়ে যেতে দেখে কিচেন থেকে ড্রয়িং রুমে এসে সোফায় বসে সন্ধ্যাকে ফোন লাগাতে লাগাতে মায়ের উদ্দেশ্যে বলে, মা তুমি এখানে এসে আমাকে খাইয়ে দাও, আমি সোফাতে বসে খাবো। তোর এই বাজে অভ্যাস কবে যাবে বলতো? ডাইনিং টেবিলে বসে খেতে কি সমস্যা তোর? আদিবা তালুকদার কথাগুলো বলে প্লেটে ভাত নিয়ে এসে আরাতকে নিজের হাতে খাওয়াতে লাগলেন। আরাত মায়ের কথা পাত্তা না দিয়ে সন্ধ্যার সঙ্গে কথা বলতে লাগলো। হ্যালো সন্ধ্যা, বল। কই তুই, বাসা থেকে বের হইছিস? এই তো রেডি হইতেছি। কতক্ষণ লাগবে? আমি কিন্তু কলেজে একা একা ঢুকবো না। এই, তোর জন্য বেশিক্ষণ ওয়েট করব না, তাড়াতাড়ি আসবি বলে দিলাম। তুই কলেজের সামনে 2 মিনিট ওয়েট করবি, আমি 10 মিনিটে আসবো। আরাত মুখ বাঁকিয়ে সন্ধ্যার কথা উত্তরে বলল, ফাত্রামি করস আমার লাগে, তাড়াতাড়ি বের হ। আরে বোন, বের হইছি তো আম্মু, আমি কলেজে গেলাম, আল্লাহ হাফেজ। এই আরাত, আমি বের হইছি, কলেজে দেখা হবে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আর রাতের ফোনটা কেটে দিয়ে অর্ধেক খাবার খাওয়ার মধ্যে এক গ্লাস পানি খেয়ে
কলেজ ব্যাগ নিয়ে বাড়ি থেকে তাড়াহুড়ো করে বের হতে হতে আদিবা তালুকদার থেকে বিদায় নিল। আদিবা তালুকদার মেয়ের চলে যাওয়ার দিকে তাকিয়ে থেকে মুচকি হাসলেন। কলেজ গেটের সামনে আরাত স্কুটি নিয়ে সন্ধ্যার জন্য প্রায় 10 মিনিটের মতো অপেক্ষা করছে। সন্ধ্যা আসার কোনো নাম নেই। বাধ্যতামূলক একা একা কলেজের মধ্যে প্রবেশ করে কিছুটা ভয় কিছুটা ভালো লাগা মিলে সংমিশ্রণে আলাদা এক অনুভূতি কাজ করছে মনের মধ্যে। আরাত কলেজে প্রবেশ করে মাঠের মধ্যে স্কুটি নিয়ে দাঁড়িয়ে পড়লো। দাঁড়িয়ে এদিক ওদিক তাকিয়ে পুনরায় কলেজটা দু চোখ মেলে দেখতে লাগলো। কলেজে ভর্তি এত এত ছেলে মেয়ে। কলেজ ভর্তি এত এত ছেলে মেয়ের মধ্যে আয়াতের নিজেকে একা অসহায় মনে হতে লাগলো। হঠাৎ করে রোশনির কথা মনে পড়ে গেল। কেন দূরে গেলি রে রোশনি? তোর কি আমার কথা মনে পড়ে না? দেখ না, এত এত মানুষের ভিড়ে তোকে খুব মিস করছি রে। তোর অভাবটা কেমন যেন কুরে কুরে খাচ্ছে আমাকে। কি রে, এভাবে মাঠের মাঝখানে সং হয়ে দাঁড়িয়ে কি ভাবছিস? নিজের ভাবনায় মধ্যে হঠাৎই কারো ধাক্কায় নিজের ভাবনা থেকে ছিটকে পড়ল আরাত। নিজের সামনে সন্ধ্যাকে দাঁড়িয়ে থাকতে দেখে ব্যাগ থেকে পানির পট বের করে গলাটা ভিজিয়ে নিজেকে কিছুটা স্বাভাবিক হতে লাগলো। সন্ধ্যা আরাতের কোনো উত্তর না পেয়ে পুনরায় আরাতকে উদ্দেশ্য করে শুধালো, এই আরাত, কি এত ভাবছিস? কিছু না। তোর লেট হইলো কেন? লেট হবে না, তুই স্কুটি নিয়ে আসছিস আর আমি রিক্সা করে। তাহলে ভাব কেন লেট হয়েছে। আর বাহানা দিতে হবে না, চল ক্লাসে যাওয়া যাক। কথাটা বলে পেছন ফিরে সামনের দিকে স্কুটি নিয়ে হাঁটা দিতেই আবারও কারোর সঙ্গে ধাক্কা লেগে গেল। ধাক্কা খাওয়া বলতে আরাতের সঙ্গে ধাক্কা না, আরাতের স্কুটির সঙ্গে আগন্তুকের ধাক্কা লেগে গেল। ধাক্কা লেগে তিনজনেই মাঠে পড়ে গেল, আরাত, স্কুটি আর আগন্তুক। আরাত মাঠে পড়ে থাকা অবস্থাতে চেঁচিয়ে উঠল, উফ, আজকে কি ধাক্কাধাক্কির দিবস, যে যেভাবে পারছে শুধু ধাক্কা দিয়ে যায়। আপনি? আগন্তুক, সেই পাগল মেয়েটা না? আরাত মাঠে পড়ে থাকা অবস্থাতে চেঁচিয়ে উঠল। আরাতের চেঁচিয়ে ওঠাতে অনেকেই নজর তাদের দিকে। সন্ধ্যা দুপা দৌড়ে এসে আরাতকে মাঠ থেকে উঠালো। আরাত মাঠ থেকে উঠে এদিক ওদিক তাকিয়ে দেখে সবার নজর তাদের উপর। সবাই তাদের দিকে তাকিয়ে হাসাহাসি করছে। আরাতের রাগ এবার চড়ক গাছে উঠে গেল যেন। কলেজে প্রথম দিন এসে সবার সামনে হাসির খোরাক হয়ে নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে সামনে আগন্তুকের ওপর চেতে উঠল, ওই চাচা, ওই আপনি তো দেখছি আমার জন্য বড় এক কুফা। চোখ কোথায় রেখে ঘুরেন? এতক্ষণে মাহমুদ ইসলাম মাঠ থেকে উঠে পড়েছে। মীরা এসে উঠালো তার বাবাকে। আজকে মীরার কলেজের প্রথম দিন হিসেবে মাহমুদ ইসলাম নিজে কলেজে রাখতে এসেছেন। মীরাকে প্রিন্সিপালের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে মাহমুদ ইসলাম কলেজ থেকে বেরিয়ে কলেজ গেটের সামনে আসতে দুজন মেয়েকে দাঁড়িয়ে কথা বলতে দেখে তাদের পাশ কাটিয়ে যাচ্ছিল। ঠিক সে সময় আরাত স্কুটি নিয়ে পেছন ঘুরতে মাহমুদ ইসলামের সঙ্গে স্কুটি ধাক্কা লেগে যায়। আরাত স্কুটির ধাক্কায় তাল সামলাতে না পেরে স্কুটির সঙ্গে মাঠে পড়ে যায়। আরাতের চিৎকারে সবার মতো মীরাও সেই দিকে তাকায়। মাঠের দিকে তাকিয়ে নিজের আব্বুকে পড়ে থাকতে দেখে মীরা দৌড়ে এসে মাহমুদ ইসলামকে মাঠ থেকে হাত ধরে উঠায়। মাহমুদ ইসলাম মাঠ থেকে ওঠার পর মাহমুদ ইসলামকে দেখে সবার হাসি বন্ধ হয়ে গেল এবং সবাই যে যার মতো নিজের গন্তব্যে চলে গেল। আরাত ব্যাপারটা লক্ষ্য না করলেও সন্ধ্যা ঠিকই লক্ষ্য করলো ব্যাপারটা। মাহমুদ ইসলাম আরাতকে দেখে রাগে গলায় বললেন, তুমি সেই পাগল মেয়েটা না? কথাটা যেন আরাতের রাগে ঘি ঢালার মতো কাজ করলো। আরাত রাগী গলায়, ধাক্কা দিলেন আপনি, পড়ে গেলাম আমি, এটার জন্য সরি না বলে আমাকে পাগল বলছেন? আমি পাগল? কোন দিক থেকে আমাকে পাগল মনে হচ্ছে আপনার? তুমি যে আস্ত একটা বেয়াদব মেয়ে, এটা আজকেও প্রমাণ পাইলাম।
বাবার বয়সে একজনকে সরি বলতে বলছো? অভদ্র মেয়ে একটা। শুনেন চাচা, আমি খুব শান্ত আর ভদ্র একটা মেয়ে। এই সন্ধ্যা বল না আমি কতটা ভদ্র মেয়ে, বল চাচাকে। সন্ধ্যা আরাতের কথায় কাচুমাচু করছে, এখন সে কি বলবে। সত্যিটা বলে আরাতের হাতে থাপ্পড় খাওয়ার চেয়ে চুপ থাকাই মঙ্গল। তাই তো আরাতের কথায় সন্ধ্যা শুধু মুখে ক্যাপলা মার্কা হাসি দিয়ে মাথা ঝাঁকালো। সন্ধ্যাকে মাথা ঝাঁকাতে দেখে আরাতের মুখে হাসি টেনে পুনরায় বলল, এটা নড়ভরা সাক্ষী হয়ে গেল তাই না? আচ্ছা ঠিক আছে, আমি না তাহলে আজকে আপনাকে একটা সত্যি কথা বলেই দেই। চাচা শুনেন, আমি যে শান্ত আর ভদ্র এটা শুধু সাক্ষীর অভাবে প্রমাণ করতে পারছি না জানেন। যদি আমার কাছে সাক্ষী থাকতো। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি তুমি কতটা ভদ্র মেয়ে। মাহমুদ ইসলাম বিরক্তি নিয়ে কথাগুলো বলে আশপাশে তাকিয়ে কাউকে খুঁজলেন। খুঁজে না পেয়ে এবার মাহমুদ ইসলাম যেন কিছুটা নরম সুরে আরাতকে প্রশ্ন করলেন, আচ্ছা মেয়ে, তোমার সঙ্গে যে মেয়েটা আচ্ছা তোমার নাম কি? আরাত কিছু বলবে তার আগে সন্ধ্যা হাসির মুখে বলে দিল, আঙ্কেল ওর নাম আরিবা তালুকদার আরাত। আর আমার নাম সন্ধ্যা। আচ্ছা তা আরাত, তোমার সঙ্গে সেই দিনের ভদ্র মেয়েটা কই? তাকে তো দেখছি না। ওকে দিয়ে আপনার কাজ কি? ওর জন্য কি ছেলে খুঁজে রাখছেন? উফ, তুমি এত আস্ত বেয়াদব। ওই মেয়েটা কত সুন্দর করে কথা বলতো। আর তুমি? দেখেন চাচা, আমি অন্য কারোর মতো মিষ্টি মিষ্টি কথা বলতে ইচ্ছুক না। দেখা যাবে আমার মিষ্টি কথায় আপনার ডায়াবেটিক্স হয়ে যাবে, পরে আমাকে এটা নিয়ে দোষারোপ করবেন। তোমার সঙ্গে কথা বলা বেকার। কথা বলে কথাটা বলে বিরক্তি হয়ে মাহমুদ ইসলাম নিজের গন্তব্যের দিকে হাঁটা দিলেন। আর আরাত সঙ্গে সঙ্গে শব্দ করে হেসে উঠল, যেন মাহবুব ইসলামকে জ্বলাতে পেরে অনেকটা মজা পেয়ে গেছে। এতক্ষণ ধরে মীরা আরাত আর নিজের বাবার ঝগড়াগুলো দেখছিল। মীরার জন্য বিশ্বাস হচ্ছে না তার বাবা এতটা ঝগড়া করতে পারে, তাও আবার অচেনা এক মেয়ের সঙ্গে। মাহমুদ ইসলাম বেশ কিছুক্ষণ আগে থেকে মাঝে মধ্যে বাড়িতে একটা মেয়ের কথা গল্পে গল্পে বলে, আর মেয়েটাকে পাগল বলে নিজে নিজে হাসে। সেই গল্পের মেয়েটা যে এই আরাত নামের মেয়েটা, এটা মীরা এতক্ষণ ধরে বুঝে নিয়েছে। মীরা আরাতের দিকে অদ্ভুত চোখে চেয়ে আরাতের কথাগুলো শুনছে। এদিকে সন্ধ্যা আরাতকে জিজ্ঞাসা করলো, এই আরাত, মুরব্বীর সঙ্গে ঝগড়া করলি কেন? তোরা কি পূর্ব পরিচিত? আরাত হাসতে হাসতে সন্ধ্যার কথায় বলে উঠল, আর বলিস না, একদিন রাস্তায় দেখা হয়েছিল। রোশনি স্কুটি চালাচ্ছিল, হঠাৎ এই চাচা স্কুটির সামনে এসে যায়। সেজন্য তুই এমন ঝগড়া করবি আঙ্কেলের সঙ্গে? আরাতের মুখে হাসিটা যেন গাঢ় দেখা গেল। সন্ধ্যার কথার হাসি মুখে আরাত পুনরায় বলল, আরে চাচা কিন্তু মজার আছে, ওনাকে জ্বালাতে আমার ভালোই লাগে। কি কিউট না চাচাটা, বল। দোয়া কর আবার যেন দেখা হয়। আর তুই আবারও যেন মুরব্বির সঙ্গে ঝগড়া শুরু করে দিতে পারিস, তাই না? ওদের কথোপকথনের মধ্যে মীরা ওদের দিকে এগিয়ে এসে নিজের এক হাত বাড়িয়ে দিয়ে হাসি মুখে বলল, হাই, মাই নেম ইজ মীরা। আরাতের আরাত ছন্দা নিজেদের কথার মধ্যে কারো কণ্ঠস্বর পেয়ে সেদিকে তাকাতেই একটা কিউট মেয়েকে হাত বাড়িয়ে দিয়ে তাকিয়ে থাকতে দেখলো। সন্ধ্যা হাসি মুখে মীরার হাতে হাত মেলালো। ও হাই, মাই নেম। তার কথা শেষ হওয়ার আগেই মীরা বলে, সন্ধ্যা অ্যান্ড আরাত রাইট? সন্ধ্যা হাসি মুখে হ্যাঁ। মীরা হাতটা নামিয়ে নিয়ে মুখে হাসি রেখেই বলল, ফার্স্ট ইয়ার? তুমিও নিশ্চয়ই? হ্যাঁ, চলো ক্লাসে যাওয়া যাক। ওকে চলো। আরাত স্কুটি পার্কিং এ রেখে এসে তিনজন মিলে ক্লাসের দিকে যেতে লাগলো। ক্লাসে যেতে যেতে মীরা আরাতের দিকে তাকিয়ে পুনরায় বলল, তুমি কথা বলছো না কেন? আরাত এদের পরিচয় পর্ব শেষ হতেই তিনজন মিলে ক্লাসের দিকে যেতে যেতে মীরার কথায় উত্তর করলো, কি আর বলবো, মুডটাই নষ্ট হয়ে গেল। ওই ভাবলাম কলেজের প্রথম দিন এসে কলেজের কোনো কিউট হ্যান্ডসাম হাজার মেয়ের ক্রাশের সঙ্গে নায়িকাদের মতো তার সঙ্গে ধাক্কা খাবো, আর বাকি মেয়েরা আমাদের দুজনকে দেখবে আর জ্বলবে। আমাদের এক ধাক্কায় প্রেম হয়ে যাবে। হায় হায় হায়। অথচ দেখো, ধাক্কা খাইলাম তো খাইলাম কার সঙ্গে?
আরাত মুখ বাঁকা করে কথাগুলো বলতেই মীরা আর সন্ধ্যা একসঙ্গে শব্দ করে হেসে উঠল। সন্ধ্যা হাসতে হাসতে বলল, আচ্ছা, কলেজে কলেজে কোনো ড্যাশিং হ্যান্ডসাম গুড লুকিং বয় নেই মানে পুরো ভার্সিটির মেয়েদের ক্রাশ বা টপার? মীরা: হ্যাঁ আছে তো। আরাত চুপচাপ করিডর দিয়ে হেঁটে যাচ্ছে, দুষ্টামি করে কথাগুলো বললেও বাস্তবে তার প্রেমের ভালোবাসার প্রতি তেমন একটা আগ্রহ নেই। মীরার কথার সন্ধ্যার চোখে মুখে উৎফুল্লতা দেখা গেল। সন্ধ্যা জানতে চেয়ে মীরাকে পুনরায় জিজ্ঞাসা করলো, বলো বলো, কে সে? সন্ধ্যার মুখে উৎফুল্লতার দিকে তাকিয়ে মীরা হাসি মুখে বলে, পুরো ভার্সিটি মেয়েদের ক্রাশ এবং ছেলেদের প্রাণপ্রিয় বড় ভাই, মেহেরব ইসলাম মাহির। হ্যাঁ, এত কিউট নামটা। না জানি নামের মালিকটা দেখতে কতটা কিউট হবে। মীরা কথাটা শেষ করার আগে সন্ধ্যা মুখে উৎফুল্লতা নিয়ে গদগদ হয়ে কথাগুলো বলল। মীরা সন্ধ্যার কথা শুনে মুচকি হাসলো, তারপর আবার বলতে শুরু করলো, কিউট তো আছেই। একটার নাম শুনেই এমন করছো, দ্বিতীয় ক্রাশের নাম শুনবে? হ্যাঁ হ্যাঁ বলো, রাফি মির্জা। নামটা শোনা মাত্রই আরাত অবাক হয়ে বলে উঠল, নামটা কেমন একটা চেনা চেনা লাগছে। সন্ধ্যা আরাতের কথার মধ্যে কথা বলে উঠল, শুনতেই পারিস, এক নামে এই পৃথিবীতে কত শত নাম রয়েছে। আরে মনে পড়েছে, আরিশা আপু আছে না, আরিশা আপুর দেওরের নাম আরিফ, সরি, রাফি মির্জা। সন্ধ্যা এবার আরাতের কথায় বলে, বাদ দে না মীরা, তুমি বলো, তৃতীয় চতুর্থ নেই আর? তৃতীয় ক্রাশের লিস্টে আরশ খান, আরো অনেকেই রয়েছে, তবে এদের তিনজনের বন্ধুত্ব দারুণ। এদের একটা টিম রয়েছে আর পুরা ভার্সিটি তাদের এক নামে চেনে এবং মানে। কথাগুলো বলতে বলতে নিজেদের ক্লাসরুমে আসলো তিনজন। ক্লাসে কিছুটা লেট করে আসার কারণে সামনে বেঞ্চগুলো বুক হয়ে গিয়েছে। তিনজন মিলে একেবারে পেছনের বে- বেঞ্চ ফাঁকা পেয়ে তিনজন একই বেঞ্চে বসলো। আরাত বেঞ্চের ব্যাগটা রেখে বসতে বসতে মীরাকে বলল, তুমি এত কিছু জানো কিভাবে? সিক্রেট এটা। মাহির ভাই, আপনার আব্বু অর্থাৎ আঙ্কেলকে একটা মেয়ে অপমান করেছে। ক্যান্টিনে বসে সিগারেট টানছিল আরশ, তার সঙ্গে আরো দুইটা ছেলে আর একটা মেয়ে বসা ছিল। সেই সময় ব্ল্যাক লেদার জ্যাকেট পরিহিত এক যুবক বাইক নিয়ে ভার্সিটিতে ঢুকলো। মেয়েরা সেদিকে হা হয়ে তাকিয়ে আছে। গুটি কয়েক গুটি কয়েক ছেলে মেয়ে মাঠে বসেছিল। ছেলেরা কেউ কেউ সেদিকে তাকিয়ে সালাম দিতে লাগলো। সালাম নিয়ে মেয়েদের তাকানোকে ইগনোর করে যুবক বাইক থেকে নেমে ক্যান্টিনের ক্যান্টিনের দিকে হাঁটা দিল। ক্যান্টিনে এসে আরশের পাশে বসতেই ভার্সিটির ছোট্ট ভাইয়ের মুখে নিজের বাবার অপমানের কথা শুনে চোখ মুখ লাল হয়ে উঠল মাহিরের। চোখে ক্ষোভ নিয়ে ছেলেটার উদ্দেশ্য করে বলে, মেয়েটাকে 5 মিনিটের মধ্যে আমার সামনে চাই। ওকে ভাইয়া। ছেলেটা চলে গেল। আরও সেবার মাহিরের দিকে অবাক চোখে জিজ্ঞেস করলো, তুই মেয়েটাকে ডেকে কি করবি? তোর যেটা করার দায়িত্ব ছিল এটাই করব। রাগ করছিস কেন? আমি সে সময় ছিলাম না। ওদের মুখে মেয়েটার ব্যাপারে যা শুনলাম, মেয়েটা ফার্স্ট ইয়ার হবে, এত কিছু যা। ও রিয়েলি প্রথম দিন এসেই এত তেজ? মেহেরাব ইসলাম মাহিরের বাবাকে অপমান, ইন্টারেস্টিং। মাহিরের কথায় আরো টেনশনে পড়ে গেল। ওরা ওরা কখনো কোনো মেয়েকে র্যাগিং দেয় না। উল্টো কোনো দল যদি জুনিয়রদের র্যাগিং দেয় তাহলে মাহিররা তাদের ইচ্ছামতো ধুলাই করে। মূলত এই কারণে ভার্সিটির মেয়ে হইতে ছেলে তাদের এই টিমটাকে অনেক শ্রদ্ধা এবং ভালোবাসি। মাহির যদি মেয়েটাকে এনে সবার সামনে অপমান করে, তারপরও ভার্সিটির স্যার ম্যাম পর্যন্ত কেউ কিছু বলবে না। তাদের ভাবনায় আসবে মেয়েটার কিছু একটা দোষ করেছে হয়তো, এজন্য মাহির এত রেগে গিয়েছে। মাহির এবার আরশকে জিজ্ঞাসা করলো, মেয়েটার নাম কি? আরশ ঠোঁট উল্টে মাথা ঝাঁকিয়ে না বোঝালো, অর্থাৎ সে জানে না এবং বা এখন পর্যন্ত দেখে নাই। পাশে বসা রূপা নামে মেয়েটা বলল, মেয়েটার সঙ্গে আরেকটা মেয়ে ছিল। সেই মেয়েটা তখন বলল তার নাম সন্ধ্যা আর ওই মেয়েটার নাম আরিবা তালুকদার আরাত।
মেবি আরাত বলে ডাকে হয়তো। মাহির আরাত নামটা মুখ বাঁকা করে দুইবার বিড়বিড় করলো। ক্লাস চলাকালীন হঠাৎ একটা ছেলে ক্লাসরুমের দরজায় এসে ম্যামের উদ্দেশ্যে বলল, মে আই কামিং ম্যাম? ইয়া অফকোর্স। কোনো প্রয়োজন ম্যাম? আরিবা তালুকদার আরাত নামে মেয়েকে মাহির ভাই ডাকছেন। নামটা শোনা মাত্র পুরো রুম অবাক হয়ে আরাতের দিকে তাকালো। কিছুক্ষণ আগে ম্যাম সবার সঙ্গে পরিচয় করে দিয়েছেন, সেক্ষেত্রে ক্লাসরুমের সবার আরাতকে চিনতে অসুবিধা হইল না, কিন্তু মাহির পুরো ভার্সিটির ক্রাশ। মেয়েরা তাকে দেখার জন্য কত শত অপেক্ষা করে। সেই মাহির আরাতকে কেন ডাকবে? নিশ্চয়ই আরাত মাহিরের পরিচিত, না হয়তো স্পেশাল কেউ হবে। এটা নিয়ে সবার মধ্যে কানাঘুষা শুরু হয়ে গেল। আবার কেউ কেউ তো বলাবলি করেছে মাহমুদ ইসলামের সঙ্গে ঝামেলার বিষয়টি নিয়ে। মাহির মেয়েটাকে সাজা দেওয়ার জন্য ডাকছে। ক্লাসরুমে কিছুটা হইচই পড়ে গেল। ম্যাম সবার উদ্দেশ্যে ধমকের সহিত চেঁচিয়ে উঠল, সাইলেন্স! সঙ্গে সঙ্গে পুরো রুম নীরব হয়ে গেল। ম্যাম আরাতকে ছেলেটার সঙ্গে বাইরে যাওয়ার আদেশ দিলেন। এদিকে আরাত সন্ধ্যা দুজনের মুখ চাওয়াচাওয়ি করে হকচকিয়ে গেল। আরাত সবাইকে একবার দেখে নিয়ে দাঁড়িয়ে পড়ল। আরাতের দাঁড়ানোর সঙ্গে সঙ্গে সন্ধ্যাও দাঁড়িয়ে গেল। ম্যাম আরাতের সঙ্গে সন্ধ্যাকে দাঁড়াতে দেখে বললেন, তুমি দাঁড়ালে কেন? ম্যাম, আমিও আরাতের সঙ্গে যেতে চাই। ওকে একা একটা ছেলের সামনে ছাড়তে চাইছি না। ম্যাম কিছুক্ষণ ভেবে বললেন, ওকে যাও। ছেলেটা তাড়া দিতে লাগলো। আরাতের সঙ্গে সন্ধ্যাও বের হইল। ওদের যাওয়ার পরপর মীরা ম্যামকে বলে ক্লাসরুম থেকে বের হইল। করিডর দিয়ে ছেলেটা আগে আগে যাচ্ছে, তার কয়েক পা পেছনে আরাত সন্ধ্যা দুজনে যাচ্ছে। আরাত সন্দিহান গলায় সন্ধ্যাকে পর্যবেক্ষণ করে, তুই আসলি কেন? সন্ধ্যা মুখে লাজুক হেসে আরাতের কথায় উত্তর করলো, ছেলেটা বলল না মাহির মানে আমার ক্রাশ, তোকে ডাকছে, তাই ভাবলাম ক্রাশের মুখটা দর্শন করে আসা যাক। তুই আমার জন্য আসোস নাই? তুই ওই মাহির না তাহিরকে দেখতে যাচ্ছিস? তুই হারামি, আমার সঙ্গে কথা বলবি না। আমি ভাবলাম আমার টেনশনে তুই আমার সঙ্গে আমাকে সাপোর্ট দেওয়ার জন্য যাচ্ছিস, আরে তোকেও সাপোর্ট দিব আর আমার ক্রাশকেও দেখব। এক ঢিলে দুই পাখি, হি হি। সর, তুই আমার লাগে কথা কবি না, হারামি। দুজনে কথা বলার মধ্যে দিয়ে ক্যান্টিনে এসে দাঁড়ালো দুজন। সামনের ছেলেটার কারণে সামনের ব্যক্তিকে দেখা গেল না। হঠাৎ সামনের ছেলেটা সাইড হতেই আরাতের চোখ আটকে গেল সামনে ব্ল্যাক লেদার জ্যাকেট পরে পায়ে পা তুলে ফোনের দিকে তাকিয়ে থাকা ব্যক্তির ওপর। ভাই, এই যে মেয়েটা। ছেলেটার কথা কানে আসতেই মায়ের ফোন থেকে চোখ উঠিয়ে কৌতূহলী চোখে তাকালো। তাকিয়ে ছেলেটার উদ্দেশ্য করে জানতে চাইলো কোনটা। ছেলেটা আয়াতকে হাতের ইশারা দেখিয়ে দিতে দিতে বলল, ভাই, সাদা জামা পরা মেয়েটা। মায়ের ছেলেটার হাতের ইশারায় সেদিকে তাকাতেই আয়াতের সঙ্গে চোখ মিলে গেল। আয়াতকে নিজের দিকে এক ধ্যানে তাকিয়ে থাকতে দেখে মায়ের ভ্রু কুঁচকে আয়াতকে পা থেকে মাথা অবধি পর্যন্ত পর্যবেক্ষণ করলো। হালকা কোঁকড়ানো লম্বা বেনি করা চুলের সঙ্গে সাদা রেডিমেড হোয়াইট অ্যাঞ্জেল থ্রি পিসের পরিহিত লালতি ফর্সা মুখটায় যেন আরাতকে স্নিগ্ধ পরি লাগছে। মায়ের আরাতের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর কিছু একটা মনে পড়তেই মুখে এক চিলতে হাসি খেলে গেল। অদ্ভুত মেয়ে। আরস মাহিরকে একটু ধাক্কা দিয়ে বলল, দোস্ত, এটা তো এয়ারপোর্টের বাচ্চাদের মতো কান্না করা সেই মেয়েটা। মাহির চেয়ার থেকে উঠে এসে আরাতের সামনে দাঁড়ালো। এক নজর আরাতকে দেখে আরাতের পাশ কেটে নিজের ক্লাসের দিকে চলে গেল। মাহির চলে যাওয়ার দিকে সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। আরস চেয়ার থেকে উঠে মাহিরের পিছে যেতে যেতে মাহিরকে আশ্চর্যের ন্যায় প্রশ্ন করলো, এটা কি হইল? তুই মেয়েটাকে কিছু বললি না কেন? মুড নেই মানে কি? তাহলে মেয়েটাকে এভাবে ডেকে নিয়ে আসার কারণ? মাই মার্জি। মাহিরের গা ছাড়া ভাব দেখে আরসের বিরক্তি লাগলো। রূপা নামের মেয়েটা সেদিকে তাকিয়ে অবাকের ন্যায় বলে,
আমাকে নাকি বলে, লাইক সিরিয়াসলি? মাহির কিছু না বলে এভাবে চলে গেল। রূপার কথায় সন্ধ্যা আরাত রূপার দিকে তাকালো। আরাতকে নিজের দিকে তাকাতে দেখে রূপা আরাতের দিকে কয়েক পা এগিয়ে এসে আরাতের সামনে দাঁড়িয়ে মুখটা ব্যঙ্গ করে বলল, লাকি গার্লস। या आई एम লাকি গার্ল, বাট থোড়া সা মিস্টেক। আরাতের কথায় যেন রূপা মেয়েটা তাজ্জব বনে গেল। আরাত যে এভাবে মুখের ওপর উত্তর দেবে রূপার ধারণাই ছিল না। রূপার রাগ লাগলো। জুনিয়র হয়ে মুখে মুখে তর্ক, ব্যাপারটা একদম পছন্দ হইল না। রূপা রাগ নিয়ে আরাতকে পুনরায় বলল, হোয়াট ডু ইউ মিন? বললাম, আমি শুধু এখন না, ছোটবেলা থেকেই লাকি গার্ল। রাব্বি নামের ছেলেটা আরাতের কাছে এসে রূপার সঙ্গে দাঁড়িয়ে বলে, শোনো মেয়ে, মাহের ভাইয়ের হয়তো ইমার্জেন্সি ক্লাসে যাওয়াটা দরকার ছিল, সো এতটা খুশি হওয়ার কোনো প্রয়োজন নেই। ওকে, ভাইয়ের পানিশমেন্টের জন্য রেডি হও। এই জায়গায় দেখতেছি সব রেডি বানানে এডি লেখা। যাই হোক, আপনার মাহির ভাইকে আমার তরফ থেকে অল দ্য বেস্ট ভাইয়া। কথাটা বলে আরাত বাঁকা হেসে সন্ধ্যার হাত টেনে নিয়ে ক্যান্টিন থেকে বের হয়ে স্কুটির কাছে এলো। সন্ধ্যা আরাতকে বলে উঠল, এটা তুই কি করলি? আমি বা আবার কি করলাম? কি করস নাই? কলেজে প্রথম দিন এসে সিনিয়রদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে গেলি। জানোস এখন ওরা আমাদের কি করতে পারে? আরাত সন্ধ্যার কথায় ঠোঁট উল্টিয়ে গা ছাড়া ভাব নিয়ে উত্তর করলো, হোয়াট এভার, যা ইচ্ছা করুক, আমার কি তাতে? কলেজে র্যাগিং কথা শুনছোস? যদি আমাদের র্যাগিং দেয় তাহলে জানি তুই একটু চঞ্চল, তাই বলে জুনিয়র হয়ে সিনিয়রদের সঙ্গে তর্ক করবি? শোন সন্ধ্যা, এখানে আমার কোনো দোষ নেই। মাহির নামে ছেলেটা কিন্তু কিছু বলে নাই। ওরা শুধু শুধু আমার সঙ্গে লাগতে আসলে আমিও কমে ছেড়ে দিব না। সন্ধ্যার মাহির নামটা শোনা মাত্র মুখের উৎফুল্লতা ভেসে উঠল। সন্ধ্যার উৎফুল্লতার সহিত আরাতকে হাত দিয়ে ঝাঁকাতে ঝাঁকাতে বলল, মাহির, উফরে, এত কিউট রে কেন ছেলেটা? আমি প্রথম দেখায় ক্রাশ খাইলাম। ছ্যাঁচড়ামি বন্ধ কর। বাসাতে যেতে চাইলে স্কুটিতে উঠে পড়। আজকে আর ক্লাস করব না। তুই বাসায় চলে যাবি? আ- আমি আর একা একা কি করব? চল, আমাকে আমার বাসায় নামিয়ে দিবি। চল। আরাত আর সন্ধ্যা স্কুটি নিয়ে কলেজ থেকে বের হয়ে গেল। কলেজের দোতলা করিডোরে দাঁড়িয়ে মাহির আরাতের যাওয়ার দিকে তাকিয়েছিল। আরস মাহিরের পাশে এসে দাঁড়িয়ে বলল, এটাই কি তোর অশ্রু ভেজা চোখের মালিকানা? তার ওই দুই চোখের অশ্রু ভরা চাহনি মারাত্মক সুন্দর ছিল। রোশনি রে, রোশনি, 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 আই অ্যাম ক্রাশ। আরাত বাড়িতে এসে কোনো দিকে না তাকিয়ে সোজা সিঁড়ি বেয়ে দৌড়ে নিজের রুমে এসে রুমটা ভেতর থেকে লক করে রোশনির কাছে ফোন লাগালো। রোশনি বাসা থেকে বের হয়ে একা একা রাস্তা দিয়ে রং বেরঙের ম্যাপল পাতার সৌন্দর্য উপভোগ করতে করতে পার্থর সঙ্গে প্রথমবার যেখানে দেখা করেছিল সে জায়গায় এসে একটা বেঞ্চে বসে পড়ল। রোশনির বেঞ্চে বসার পর পার্থর সঙ্গে প্রথম দেখা হওয়ার মুহূর্তগুলো মনে পড়ে গেল। রোশনি পার্থর কথা মনে পড়তেই মুচকি মুচকি হাসতে লাগলো। হঠাৎ ফোন আসায় নিজের ভাবনা থেকে বের হয়ে ফোনটা দেখলো। আরাতের ফোন দেখে মুচকি হেসে ফোন রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে আরাতের উৎফুল্লতায় ভরা ভেসে এলো। রোশনি আরাতের কথায় অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুই ক্রাশ মানে? বুঝলাম না, এমন হাঁপাচ্ছিস কেন? আমি ক্রাশ মানে এই ব্যাডারে ভালো লাগছে। এক কাজ কর, তুই এক গ্লাস পানি খেয়ে নে আগে, তারপর সবকিছু খুলে বল। আরাত রোশনির কথায় বেডসাইডের ওপর থেকে জগ নিয়ে এক গ্লাস পানি ঢেলে ঢক ঢক করে খেয়ে নিল। রোশনি পূর্বের ন্যায় ঠান্ডা কণ্ঠে আরাতকে শুধালো, তোর না আজকে কলেজে প্রথম দিন, এই অসময়ে বাসায় কি করস? দোস্ত, পার্থর সঙ্গে তোর প্রথম দেখায় কেমন অনুভূতি হয়েছিল রে? রোশনি যেন আরাতের কথায় কিছুটা লজ্জা পেল এবং অবাক হইল কিছুটা। আরাত অধৈর্যের ন্যায় পুনরায় জানতে চাইল। রোশনি এবার তার আর পার্থর প্রথম দেখা হওয়াটা আমতা আমতা করে বলতে শুরু করলো।
আমাকে বলেছিল প্রথমবার আমাকে শাড়ি পরিহিত দেখতে চায়। আমিও মনে হাজার রং নিয়ে তার রোশনি রানী সেজে গিয়েছিলাম। তারপর পার্থ রিসোর্টে মিট করতে চাইছিল, বাট আমার ইচ্ছা ছিল এই হালকা ঠান্ডা ওয়েদার, রং বেরঙের ম্যাপল পাতার সৌন্দর্যের মতো তাকেও অনুভব করা। সে আমার ইচ্ছা পূরণ করেছে। সে আমাদের প্রথম দেখা এই রাস্তায় হাজারো ম্যাপল গাছের মধ্যে একটা ছোট বেঞ্চে আমার জন্য ওয়েট করছিল। তুই তো জানোস আমার শাড়ি একদম পছন্দ না, তারপরেও তার জন্য আমি বাঙালি নারীদের মতো কুচি করা লাল সুতি শাড়ির সঙ্গে হাত ভরা কাচের চুড়ি পরে চুলগুলো হাত খোপা বেঁধে তার রোশনি রানী সেজে গিয়েছিলাম। কথাগুলো বলে রোশনি একটু নিঃশ্বাস নেয় আর অধৈর্য নেয় রোশনিকে তাড়া দিতে লাগলো। মেন পয়েন্টে সে হ্যাং মেরে গেলি কেন? তারপর বল না। আরে বাবা দাঁড়া, একটু নিঃশ্বাস নিতে তো দে। নিঃশ্বাস পরেও নিতে পারবি, আগে কথা শেষ কর। আমার ভেতরে এক্সাইটেডের কাজ করছে পরের লাইন শোনার জন্য। রোশনি আয়াতের কথায় দুষ্টুমি করে বলে, নিঃশ্বাস বন্ধ রাখে কিভাবে? এই টেকনিক আগে আমাকে শেখা, তারপর বাকি কথাগুলো বলবো। আয়াত রোশনির কথায় বিরক্তি হয়ে পুনরায় জানতে চেয়ে বলল, আরে ফাজলামো বাদ দিয়ে বল না রে বোন, তুই যখন পার্থর সামনে গেছস তোর কেমন ফিল হয়েছিল? আয়াত কথাগুলো বলে রোশনির উত্তরের অপেক্ষা করলো। রোশনি আয়াতের ব্যাকুলতা বুঝতে পেরে মুচকি হেসে পুনরায় বলতে শুরু করলো, আমার হেঁটে আসা পায়ের শুকনো ম্যাপল পাতাগুলো মচমচে শব্দে যখন পার্থ বেঞ্চে বসা অবস্থাতে মাথাটা ঘুরিয়ে তাকালো। বিশ্বাস কর আরাত, আমি ওই মায়াবী চেহারায় থমকে গেলাম। আমার পা চলাচল বন্ধ হয়ে গেল। মানুষ এতটা মায়াবী কিভাবে হয় রে? সে যেন বাস্তব এক রাজকুমার। আমি তার বর্ণনা দিয়ে শেষ করতে পারবো না। রোশনির কথার মধ্যে আরাতের কথা বলে উঠল, তোকে দেখে পার্থ চৌধুরীর রিয়াকশন কেমন ছিল? রোশনি এবার একটু লজ্জা পেল। লজ্জা মাখা মুখে রোশনি পুনরায় বলে উঠল, সে আমাকে দেখে যেন কিছু মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে বসেছিল। কয়েক মুহূর্ত পর আমি তার সামনে গিয়ে হাত দিয়ে ইশারা করলাম। সঙ্গে সঙ্গে সে স্বাভাবিক হয়ে গেল। আমি তাকে জিজ্ঞাসা করলাম আমাকে কেমন লাগছে। সে শুধু মুখে মলিন হেসে পুনরায় আমার দিকে তাকিয়ে বলল, আমার জীবনটা এলোমেলো করে দেওয়ার জন্য যথেষ্ট। উফ, ব্যাটা তো দারুণ রোমান্টিক আছে। আরাতের দুষ্টুমিতে রোশনি মুচকি হাসলো, তারপর একটু মলিন মুখে বলল, আমি তার কথাটার মানে বুঝি নাই। আমাদের মিট করার আগেও আমার সঙ্গে ফোনে স্বাভাবিকভাবে কথা বলছিল। দেখা করার পর কেমন যেন আলাদা পার্থকে অনুভব করলাম, যেন এই পার্থকে আমি জানি না। হয়তো প্রথম দেখা করছিস এজন্য এমন লাগছে। না রে, এই পার্থর সঙ্গে আগের পার্থের মিল খুঁজে পাই না আমি। কেন, তোদের মধ্যে ঝামেলা হয়েছে নাকি? না। পার্থ ওর ফ্রেন্ডদের সঙ্গে আমাকে পরিচয় করিয়ে দিয়েছে। জানিস তাদের মধ্যে একজন বাঙালি ছেলে রয়েছে। ওই ভাইয়া কাছে পার্থ অল্প স্বল্প বাংলা শিখেছে। রোশনির কথায় আরাত কিছু বলতে নিবে, দরজার বাহিরে আদিবা তালুকদারের কণ্ঠ শুনতে পেয়ে আরাত রোশনিকে তাড়াহুড়ায় বলল, তোর সঙ্গে পরে কথা বলবো, মা ডাকছে, আল্লাহ হাফিজ। আরাতের ফোনটা কেটে গেল। রোশনি ফোনের দিকে তাকিয়ে ছোট্ট একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে মন খারাপ নিয়ে তোকে জড়িয়ে ধরে অনেক কথা বলতে ইচ্ছা করছে রে আরাত, আফসোস মন চাইলেও সম্ভব না। বিকাল 5:35 ঘরে আতিফ শেখের বাসায় এসে বাইরের পোশাক বদলে নিচে এসে নেমে এলেন। ড্রয়িং রুমে এদিকে ওদিকে তাকিয়ে নিজের গিন্নিকে খুঁজলেন। আনহা শেখের টুকটাক আওয়াজ আরিশার রুম থেকে ভেসে এলো। আরিশা আর আনহা শেখ আড্ডা দিচ্ছেন। আতিফ শেখ বড় মেয়ের রুমে দিকে যেতে নিতেই কিচেন থেকে টুকটাক শব্দ কানে ভেসে এলো। আতিফ শেখ চোখের চশমাটা হাত দিয়ে ঠিক করে নিয়ে হাতে ঘড়িতে সময় দেখলো। এই অসময়ে কিচেন রুমে কে থাকতে পারে এটা দেখার জন্য 2-1 পা করে কিচেনের দিকে এগিয়ে গেলেন। কিচেন রুমে আয়রাকে কোমরে ওড়না পেঁচিয়ে পাতিলে দুধ ঢালতে দেখে আতিফ শেখ বললেন, আম্মু তুমি অসময়ে কিচেনে কি করো? আয়রা মনোযোগ সহকারে পাতিলে দুধ ঢালছিল। হঠাৎ কারো কণ্ঠস্বর শুনতে পেয়ে চমকে ওঠে। কিছুটা দুধ নিচে পড়ে যায়। আয়রা
পেছনে তাকিয়ে নিজের বাবাকে দাঁড়িয়ে থাকতে দেখে, ও আব্বু তুমি, আমি তো ভয় পেয়ে গেছিলাম। তুমি একা একা কিচেনে কি করো? কিছু খেতে ইচ্ছা কিছু খেতে ইচ্ছা হইলে তোমার আম্মুকে বলতে বলতে তোমার আম্মু বানিয়ে দিত। আয়রা আতিফ শেখের কথায় মুখে হাসি টেনে বলে, আম্মু, আমি তোমার পছন্দের পায়েস রান্না করতেছি। আব্বু, আমি তোমার পছন্দের পায়েস রান্না করতেছি, তুমি জাস্ট ড্রয়িং রুমে 15 মিনিট ওয়েট করো, দেখবে তোমার পায়েস রেডি হয়ে গেছে। আমার তো একা ফেভারিট না আম্মু। শুধু কি আমার জন্য কষ্ট করছো? আতিফ শেখের দুষ্টুমি কথায় আয়রা লজ্জা পেল। লজ্জায় উত্তেজনায় হয়ে ভুলভাল উত্তর করলো, আমার খুব প্রিয় দুই ব্যক্তির জন্য। আয়রা মুখ ফসকে কথাটা বলেই চোখ মুখ খিচে বন্ধ করে নিজের মাথায় নিজেই ছোট্ট করে বাড়ি দিল। আয়রা আতিফ শেখের হাসি দেখে মুখ ফুলিয়ে এগিয়ে এসে আতিফ শেখের হাত ধরে টানতে টানতে কিচেন রুম থেকে বের করে বলল, আব্বু তুমি যাও না প্লিজ। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি যাইতেছি। পাগল মেয়ে একটা, দেখি এদিকে এসো। আতিফ শেখ কথাটা বলে আয়রার কপালে একটা ভালোবাসার পরশ রেখে দিল। এবার আয়রা আর আতিফ শেখ দুজনে একসঙ্গে হেসে উঠল। আতিফ শেখের দুই মেয়ে খুব আদরের। বড় মেয়ের থেকে ছোট মেয়েকে একটু বেশি আগলে রাখেন তিনি। কথায় আছে, মেয়েরা বাবার প্রতি দুর্বল থাকে আর ছেলেরা মায়ের প্রতি। কিন্তু আয়রা তার বাবার প্রতি দুর্বল আর আরিশা ওর আম্মুর প্রতি। আয়রা ওর আম্মুকে একটু ভয় পায়। আয়রা পায়েস রান্না করে আতিফ শেখকে নিজে বসে থেকে খাওয়ানোর পরে আরিশা আর আনহা শেখের জন্য রেখে দুইটা টিফিন বাটি সাজালো। একটা তার আনাস ভাইয়ের জন্য আর একটা তালুকদার বাড়ির জন্য। টিফিন বাটি সাজানো শেষে নিজেদেরকে পরিপাটি করে নিয়ে বাবা বাবাকে বলে চললো মামার বাড়ির উদ্দেশ্যে। আরাত গুনগুন করতে করতে আহিনের রুমে যাচ্ছে। দুপুরের রোশনি সঙ্গে কথা বলার সময় মায়ের ডাকে রুম থেকে বের হয়ে কিচেনে আসতেই দেখে দুপুরে রান্না হয়েছে আরাতের পছন্দের সুস্বাদু গরুর মাংস কষা। আরাত আদিবা তালুকদারের কথা শুনেই পুনরায় নিজের রুমের দিকে দৌড়। পেছন থেকে আদিবা তালুকদার ডাকলেন। আরাত সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে মায়ের কথায় উত্তরে করলো, মা 2 মিনিট আসছি, তুমি বেশি করে গরম গরম ভাত আর মাংস প্লেটে রাখো। আদিবা তালুকদার মেয়ের প্রতি বিরক্তি হইলেন। অসময়ে খাবার খাবে বলে রাবেয়া তালুকদার তাকবীরের জন্য চিংড়ি মাছের মালাইকারি রান্না করতে করতে আদিবা তালুকদারকে দেখে বললেন, কি রে ছোট, মেয়েটা কি বলল? শুনলি না? যে যা মেয়েটার জন্য প্লেটে ভাত তোল। আদিবা তালুকদার একা একা কথা বলতে বলতে আরাতের জন্য প্লেটে ভাত রাখলো। আরাত ফ্রেশ হয়ে যেভাবে দৌড়ে রুমে গিয়েছিল আবার সেইভাবেই দৌড়ে রুম থেকে বের হয়ে এসে ভাতের প্লেটটা নিয়ে সোফাতে বসলো। এটা দেখে আদিবা তালুকদার এবার আরাতকে বকা দিতে লাগলেন, তুই আর ঠিক হবি না, কবে বড় হবি? ডাইনিং টেবিলে বসে সুন্দর মতো খাইবি, তা না শুধু সোফাতে। হঠাৎ কোনো মেহমান আসলে কি ভাববে তারা? উফ মা, তুমি আবার শুরু করলে, ধুর, ভালো লাগে না আর। কথাটা বলে ভাতের প্লেট নিয়ে সোফা থেকে উঠে কিচেনে গিয়ে আবার 2 পিস মাংস নিয়ে নিজের রুমে চলে গেল। আদিবা তালুকদার শুধু হতাশ চোখে মেয়ের চালচলন দেখলেন। আরাত খাবার শেষ করেই সেই যে বিকালে ঘুমাইছিল, সেই ঘুমে এখন সন্ধ্যা। আরাত ঘুম থেকে বিছানায় শুয়ে থাকা অবস্থাতেই ফোন দেখতে লাগলো। রোশনি কোথায় কোথায় ঘুরেছে সেসব পিক হোয়াটসঅ্যাপ করেছে। আরাত সময় নিয়ে পিকগুলো দেখে আর কিছুটা সময় ফোন টিপে উঠে ফ্রেশ হয়ে আহিনের রুমের দিকে যাচ্ছে আড্ডা দেওয়ার জন্য। এই চলে গেল, দেখো দেখো, চলে গেল রে, চলে গেল। আরাত আহিনের রুমে দরজায় আসতে আহিন হাত পা নাড়িয়ে চেঁচিয়ে উঠল। আহিনকে চিল্লাতে দেখে আরাত তাজ্জব বনে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ তারপর এদিক ওদিক তাকিয়ে আহিনকে বলল, কার কথা বলছিস? কে চলে গেল? আহিন ঠোঁট উল্টিয়ে, শয়তান। মানে? তোমার আগমনে শয়তান ভয়ে পালিয়ে গেল।
কি বললি আমাকে দেখে শয়তানও পালিয়ে পালিয়ে যায়? উফ, তাহলে তো তোকে বুঝতে হবে আরিবা তালুকদার আরাতের গুণ কতটা। হ্যাঁ, শয়তান যেহেতু পালিয়ে গেল, তাহলে তোমার ভণ্ডামির প্রশংসা না করলেই না। তুমি অনলি ওয়ান পিস। আহিনের কথায় আরাত নাটকীয় ভঙ্গিমায় নিজের দিকে তাকিয়ে হাতের ইশারায় বলে, ইয়া আকাশের লক্ষ তারার চাঁদ কিন্তু একটাই রে। কথাটা বলেই দুজনে শব্দ করে হেসে উঠল। তারপর আরাত আহিনের ঘাড়ে হাত রেখে আহিনের দিকে রোশনিদের বাড়ির উদ্দেশ্যে বের হইল। আরাত আহিন ড্রয়িং রুমে কাউকে দেখল না। দুজন মিলে সদর দরজা দিয়ে বের হতে যাবে, ঠিক তখনই সদর দরজা দিয়ে আদিলকে বাড়ির ভেতর ঢুকতে দেখে দাঁড়িয়ে গেল। আরে আদিল ভাইয়া যে, অনেকদিন পর দেখা হইল, কই থাকেন এখন? আপনাকে খুব একটা দেখা যায় না। আজকে কি মনে করে আপনার পায়ের ধুলো পড়লো তালুকদার বাড়িতে? আদিল ড্রয়িং রুমে পা রাখতেই আরাত আর আহিনকে দেখে হাসি মুখে দাঁড়িয়ে গেল। আদিল আরাতের এক নিঃশ্বাসে এত কথায় কোনটা আগে উত্তর করবে এটাই ভেবে পেল না, তাই বাধ্যতামূলক মুখে হাসি টেনে উত্তরে বলল, ওই আর কি, স্যার একটা ফাইল নিতে পাঠালো। খুব লেট হয়ে যাচ্ছে, আমি তোমাদের সঙ্গে অন্য একদিন আড্ডা দেব। এখন চললাম, আল্লাহ হাফেজ। বলে আদিল সিঁড়ি বেয়ে উপরে উঠে তাকবীরের রুমের দিকে গেল। আরাত আহিন সেই দিকে তাকিয়ে ঠোঁট উল্টিয়ে আলভিদের বাড়িতে চলে গেল রাহিমা সুলতানের সঙ্গে আড্ডা দিবে বলে। আয়রা দুহাতে দুইটা টিফিন বাটি নিয়ে তালুকদার বাড়িতে প্রবেশ করে সোজা কিচেন রুমে গিয়ে একটা বাটি আদিবা তালুকদারকে দিয়ে আর এক বাটি সুন্দর করে ফ্রিজে রেখে দিল। আনাস অফিস থেকে বাড়িতে ফিরলে পায়েসের সূচনায় আয়রা আনাসের সঙ্গে কথা বলবে। বাটিটা ফ্রিজে রেখে একটা বড় করে নিঃশ্বাস নিয়ে আদিবা তালুকদারের উদ্দেশ্যে বলল, মামনি, আরাত কই? আদিবা তালুকদার আয়রার দেওয়া পায়েসে ছোট্ট ছোট্ট বাটি করে রাখতে রাখতে মুচকি হেসে উত্তর করলেন, তোমার বোন এক জায়গায় থাকার মেয়ে নাকি? এতদিন রোশনিকে জ্বালাতো, এখন মেয়েটা নেই, তাই মেয়ের মাকে জ্বালাতে গিয়েছে। মামুনি, আমিও রোশনিদের বাড়িতে গেলাম, তোমার ছেলে আসলে আমাকে ডাক দিও কেমন? কথাটা বলে আয়রা রোশনিদের বাড়িতে চলে গেল। আদিবা তালুকদার আয়রার চলে যাওয়ার দিকে তাকিয়ে হালকা হেসে বাটিগুলো ঢেকে রেখে নিজের সঙ্গে একটা বাটি নিয়ে নিজের রুমে চলে গেলেন। আয়রা হাতের পায়েস অনেক মজা হয়। আয়রা পায়েস রান্না করে নিয়ে এলে আদিবা তালুকদার মিস করে না কখনো। আনাস ও মায়ের মতো পায়েসে পছন্দ করেন, কথাটা যখন আয়রা প্রথম জানতে পেরেছিল আনাসের পায়েস খুব পছন্দ। আয়রা কথাটা জানতে পেরে সেই প্রথমবার ইউটিউব দেখে একা একা পায়েস রান্না করেছিল। পায়েসটা ডেকোরেশন সুন্দর ছিল, শুধু চিনির জায়গায় লবণ দেওয়ার কারণে মুখে দেওয়ার মতো ছিল না। এই যা, কোনটা লবণের ডিব্বা কোনটা চিনির ডিব্বা এটা জানতো না। জানবে কি করে? যে মেয়ে কোনোদিন আগুনের ধারে কাছেও যায় না। মাঝে মধ্যে টুকিটাকি আনহা শেখের সঙ্গে রান্নায় হেল্প করেছে, তাও শাকসবজি কাটাকাটি এতটুকুর মধ্যে সীমাবদ্ধ ছিল। শুধুমাত্র আনাসের পায়েস পছন্দ বলে ইউটিউব দেখে রান্না করছিল। রান্না শেষ করে নিজের বাবাকে প্রথম টেস্ট করতে দিয়েছিল। আতিফ শেখ পায়েসটা মুখে তুলতেই ভেতর থেকে সব গুলিয়ে আসতে লাগছিল। তারপর তিনি মেয়ের হাতে প্রথম রান্না নষ্ট করে নাই, বাটির পুরোটা খেয়ে শেষ করেছেন। আতিফ শেখ মেয়েকে কাছে ডেকে নিজের পাশে বসিয়ে বলেছিল, মাশাআল্লাহ আম্মু, তোমার হাতের রান্না তো খুব সুন্দর। আতিফ শেখ পুরো কথা শেষ করার আগে আয়রা চোখ মুখে হাসি টেনে বলে উঠেছিল, ধন্যবাদ আব্বু। একদম আম্মুর হাতের রান্নার মতো খুব সুস্বাদু হয়েছে, তাই না? পায়েস ডেকোরেশনটা তোমার আম্মুর চেহারার মতো হইলেও মজা তোমার আম্মুর রাগটা, চিনির জায়গায় লবণ যেমন সুস্বাদু, মানে দেখতেও সুন্দর রাগটা, রংচটা। আয়রা বাবার কথার অবাক হয়ে বাটি থেকে এক চামচ পায়েস মুখে তুলতেই মুখটা চেপে কিচেন রুমের দিকে দৌড়ে চলে গেল। আতিফ শেখের মেয়ের কাণ্ড দেখে শব্দ করে হেসে উঠলেন। আয়রা 2 মিনিট পর কিচেন রুম থেকে বের হয়ে আতিফ শেখের উদ্দেশ্যে বলছিল, আব্বু, তুমি এই সুস্বাদু হজম করো কিভাবে? অভ্যাস হয়ে গিয়েছে আম্মু। আতিফ শেখ হাসতে হাসতে বললেন, আরাত বাবার কথায়
আরাত বাবার কথা হেসে দিয়েছিল। আরাত না, এই জায়গায় আয়রা হবে। আয়রা বাবার কথা হেসে দিয়েছিল। তারপর আয়রা আনহা শেখের কাছে অনেক বাহানা করে ধরে শিখেছিল রান্না। পায়েস রান্না শিখতে মায়ের কত শত বকা শুনতে হয়েছে। এগুলো ভাবতে ভাবতে হাসি মুখে আয়রা রোশনিদের বাড়িতে চলে গেল। কি রে বিচ্ছু বাহিনী, কি করছিস তোরা? আয়রার কথায় ড্রয়িং রুমের মেঝেতে বসে লুডো খেলা অবস্থাতে আহিন, আলভি, আরাত তিনজনের পিছনে তাকালো। আলভি আরাতের জায়গা করে দিতে দিতে বলল, ও আয়রা আপু, বসো বসো, আমরা লুডো খেলতেছি। আয়রা বসতে বসতে বলল, নতুন করে খেলা শুরু কর। আমিও খেলবো। না আপু, আর মাত্র 6-7 মিনিট ওয়েট করো প্লিজ, দেখো আমি জিতে গেছি। আরাত নতুন করে খেলতে নারাজ। আহিন আর আরাতের মধ্যে হাড্ডাহাড্ডি চলছে। দুজনে একটা করে গুটি রয়েছে। আলভিকে তো আরাত অনেক আগে বুঝিয়ে সুঝিয়ে গুটিগুলো খেয়ে নিয়েছে। রানিং চাল নিয়ে 4 বার খেলা হয়ে গেছে। 3বারের মধ্যে আরাত একবার জিতেছে আর বাকি 2বার আহিন জিতেছে। এটাই শেষ খেলা। আরাত আহিন দুজন লুডো খেলতেছে, আলভি ওদের দুজনের খেলা দেখছে। আয়রা বসা থেকে উঠে পুরো রুমটা দেখতে লাগলো। হঠাৎ আলভি আরাতের উদ্দেশ্যে বলল, আচ্ছা মায়াবতী, তোমার কি বৃষ্টিতে ভিজতে ভালো লাগে? আরাধ্য গুটি চাল দিতে দিতে হঠাৎ এই কথা কেন? না, তোমার সঙ্গে বৃষ্টি বিলাস করতাম এজন্য। আলভির কথায় আরাত রাগে লুকে তাকিয়ে হাত দিয়ে ইশারা করে বলল, একের এক থাপড়ে তোর মাথা থেকে আমার ভূত ছাড়াবো। কত বড় সাহস! আমার ভূত তোর মাথাটা কেমন করে চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলেছে। আমার ভূত তোর মাথা খাবে কেন? আরাতের কথায় আয়রা আহিন বিরক্তি হইল, আর আলবি অবুঝের মতো 2 হাত দিয়ে মাথা বুলিয়ে বলল, কই কই, আমি তোকে দেখতে পারছি না, তোমার ভূত কই? আহিন বিরক্ত হয়ে একবার মাহিমা সুলতানা এদিকে আসছে কিনা দেখে নিয়ে বলল, খোদার কসম করে বলছি আলভি, তুই যদি বর্তমান তালুকদার বাড়িতে থাকতিস তাহলে আমার হাতে কয়টা থাপ্পড় তোর গালে নাচানাচি করতো। এ এমন গাধা কেন আয়রা আপু? এ এমন গাধা কেন আয়রা আপু? আহিন আলভিকে কথাটা বলে আয়রার দিকে তাকাইল। আরাত তো চুপি চুপি দুষ্টু হাসতেছে আহিনের কথা। আয়রা একই সুরে বলল, আরে বাদ দে তো ওদের কথা, তুই তোর খেলার দিকে ফোকাস কর। আরাতকে চিনিস না? তোর মনোযোগ নষ্ট করার জন্য আজে বাজে বকছে। আয়রার কথায় আরাতের হাসি মুখটা আরো গভীর দেখা গেল। আহিন খেলার দিকে মনোযোগ দিতেই দেখে আরাতের গুটি লুডুর পাকা ঘরে, আর আহিরের কাঁচা ঘরে থেকে কিছুটা সামনে এগুচ্ছে। আহিনের কেন যেন সন্দেহ হইতাছে ওর গুটি অনেক আগের দিকে ছিল, আর আরাতের গুটি পাকা ঘর থেকে বাহিরে ছিল। আহিন আরাতের দিকে তাকিয়ে মুখ ভুলিয়ে বলল, আপু তুমি চিটিং করছো? আরাত অবাকের ন্যায়, কবে, কখন, কিভাবে? আহিন মুখ ভুলিয়ে বলল, এই মাত্র আমি তোমার গুটি বাহিরে দেখতেছি। এত তাড়াতাড়ি পাকা ঘরে কিভাবে যাবে? কোথায় দেখেছিস এটা মনে নেই, তবে আমার গুটি তুমি পিছের দিকে দিয়েছো। দেখ ভাই, তুই তোর গুটি তোর ঘরে ছিল এটাই জানিস না, কোন ঘরে ছিল এটাই জানিস না, তুই কিভাবে পারস আমার গুটির ওপর মিথ্যাচার করতে? তুমি একদম ফাপড় দিবে না। আমি তোমার গুটিকে মিথ্যা বলছি না, তোমাকে বলছি। আয়রা দুজনের কথা কাটাকাটি দেখে বিরক্তির মুখে একটু রাগ নিয়ে বলে, এই চুপ করবি তোরা? আর তুই মিথ্যা বলছিস কেন? আরে আপু, ওদের সঙ্গে মিথ্যা বললে পাপ পুণ্যের কিছুই হবে না। আরাতের কথায় আহিন গাল ফুলিয়ে লুডুর গুটি গুলো এলোমেলো করতে করতে আলবির দিকে তাকিয়ে রাগী গলায় বলল, তোর জন্য হয়েছে সব। হুদাই এক সময় এক গাধার মতো এক একটা কথা বলে তুই তোর মায়াবতীকে জেতাতে চাইছিলিস, তাই না? দাঁড়া, আন্টির কাছে তোর নামে বিচার দিব। কথাটা বলে আহিন মেঝে থেকে উঠে যাবে। আহিনের হাত টেনে ধরে আরাত। পুনরায় মেঝেতে বসাতে বসাতে বলল, তুই তো দেখি সিরিয়াস, রেগে গিয়েছিস যে? যা, আমি দুধ ভাত, তুই জিতছিস। বস, আন্টিকে বিচার দিতে হবে না, বস। আহিন গাল ফুলিয়ে
বসে পড়ল। আলভির আগের কথা নিয়ে পুনরায় আরাতকে বলল, বলো না মায়াবতী, তোমার বৃষ্টিতে ভিজতে ভালো লাগে? হ্যাঁ ভালো তো, খুব ভালো লাগে তো, এখন কি করবি? আয়াতের কথায় আয়রা দুষ্টু হেসে বলল, হ্যাঁ তোর মায়াবতী বৃষ্টিতে ভিজতে ভালো লাগে, আর আমার ভালো লাগে তোর মায়াবতীর বিদ্যুৎ চমকানো দেখে ভয় পেয়ে বাড়ির ভেতরে দৌড় দিতে দেখতে ভালো লাগে। আর কথায় আলভি অবাকের ন্যায় বলল, মায়াবতী তুমি বিদ্যুৎ চমকানো দেখে ভয় পাও? তুমি তো একদম ভীতুর ডিম। আরাত আলভির কথায় মুখ বাঁকিয়ে আলভিকে বলল, ও তুই বুঝি ও তাই বুঝি তো, কেন জানি ভূতে ভয় পায়, কে জানে ভূতে ভয় পায়। আরাতের কথায় আলভি কাচুমাচু করছে। আলভির রিয়াকশন দেখে তিনজন একসঙ্গে হেসে উঠল। এভাবে হাসি মজার মধ্য দিয়ে সন্ধ্যা থেকে গভীর রাত হয়ে গেল। যেমন সময় কারোর জন্য অপেক্ষা করে না, তেমনি মানুষের অনুপস্থিতি মনে রাখে না। আজকে আমি মারা গেলে হয়তো সবার 1 সপ্তাহ মনে রাখবে আমাকে, আমার জন্য তাদের মন খারাপ হবে, এর বেশি কিছু হবে না। হ্যাঁ, মনে রাখবে আমার অতি আপনজন আমার অনুপস্থিতিতে তাকে পোড়াবে। দিন শেষে তারাও আমাকে সেভাবে মনে রাখবে না। এই তো রোশনি কানাডা যাওয়া দেখতে দেখতে প্রায় মাস হতে চলেছে, অথচ রোশনির অনুপস্থিতি কারো মনে সাড়া দিচ্ছে না। হয়তো প্রথম প্রথম সবার আড্ডা দিতে গিয়ে মন খারাপ লাগছে, কিন্তু এখন সময়ের সঙ্গে সঙ্গে রোশনির অনুপস্থিতি অভ্যাসে পরিণত হচ্ছে। হ্যাঁ, রোশনি রাতের নিত্যদিনের কথা হয়, দুজনের পুরো দিন কিভাবে কাটলো, কার সঙ্গে কাটলো, সবকিছু দুজনের সঙ্গে শেয়ার করে। তবে আগের মতো আর রোশনির অনুপস্থিতির প্রভাব ফেলে না আরাতের ওপর। এটাই হয়তো বাস্তবতা ভেবে কাটিয়ে উঠছে। এভাবেই চলছে তাদের হাসি খুশি জীবন।